সূত্রটা ছিল 2π√L/g। এটা ছিল আমাদের ফাইনাল সূত্র, যেটাকে আমরা সরল দোলকের সূত্র বলছি। তার আগে আমাদের দুইটা সূত্র আসছিল, একটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্যের, একটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের। কার্যকরী দৈর্ঘ্যটা ছিল T2/T1 √L2/L1, আর অভিকর্ষ ত্বরণেরটা ছিল T2/T1 √G1/G2। এই হচ্ছে টোটাল আমাদের ব্যাপার, মানে এগুলো আমরা গত ক্লাসে পড়াইছিলাম। তার ভিতরে আমরা পর্যায়কালের দিয়ে সামান্য একটা ছোট দেখে একটা অঙ্ক করছিলাম, আর অভিকর্ষ ত্বরণের জন্য সেভাবে আমরা তেমন কোনো কিছু আলোচনা করি নাই, যেটা আজকে আমরা করব। অভিকর্ষ ত্বরণ চারটা কারণে পরিবর্তন হয়, যেটা আমরা গত ক্লাসে জানছি। এর আগেও মহাকর্ষ অভিকর্ষ করছো। প্রথমটা হচ্ছে পৃথিবীর আকৃতিগত কারণ, এরপরে হচ্ছে উচ্চতায় গেলে, পৃথিবীর পৃষ্ঠ থেকে উঁচু কোনো স্থানে গেলে, পৃথিবীর পৃষ্ঠ থেকে গভীরতায় গেলে, এবং আহ্নিক গতির কারণে। টোটাল এই ব্যাপারগুলোর কারণে পর্যায়কাল বা সরল দোলকের পর্যায়কালটা পরিবর্তন হতে পারে অভিকর্ষ ত্বরণের কারণে। আচ্ছা, তো এখন এই যে অভিকর্ষ ত্বরণ পরিবর্তন হচ্ছে, এই কারণে পর্যায়কাল পরিবর্তন হচ্ছে, শুধুমাত্র এই জন্যই আমাদেরকে ওই চ্যাপ্টারের সাথে, অর্থাৎ আমরা যে চ্যাপ্টারটা পড়েছি মহাকর্ষ অভিকর্ষ, সেখানে আমরা উচ্চতার এবং গভীরতার দুইটা সূত্র পড়ছিলাম। ওই সূত্রগুলো আমাদের এখানে ব্যবহার আসবে। যেমন আরেকবার লিখে দিচ্ছি সূত্রগুলো। আমরা যখন উঁচু স্থানে যাব, মানে এই উচ্চতায়, তখন অভিকর্ষ ত্বরণ হচ্ছে GH সমান R/R+H হোল স্কয়ার ইন্টু জি। এটা হচ্ছে উচ্চতায়। সেম ভাবে গভীরতায়, ডি গভীরতা, যে গভীরতা আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে হিসাব করি, গভীরতায় GD is equals to 1 minus D/R into G। একটা হচ্ছে গভীরতার, একটা হচ্ছে উচ্চতার। এই গভীরতা ভাইয়া উচ্চতার সূত্র যেটা আছে ওটা বইয়ে অন্যরকম করে দেওয়া আছে, আর একটা সূত্র দেওয়া আছে 1 - 2H/R হোল জি। ওটাও কি উচ্চতার সূত্র? না, ওইটা আমরা ব্যবহার করতে পারবো না, ওইটাতে কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে। ওই সূত্রটা এমনিতে ব্যবহার করা হয় পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি স্বল্প উচ্চতায়, স্বল্প বলতে মনে করো যে 1 কিলোমিটারের ভিতরে যদি কেউ যায় আর কি, ওই সূত্রটা আমরা ব্যবহার করতে পারবো না। ওই সূত্রে কিছু সীমাবদ্ধতা আছে, মানে অঙ্কে ওই সূত্র কখনোই আমরা ব্যবহার করবো না। ঠিক আছে। আচ্ছা, তাহলে উচ্চতা এবং গভীরতা সূত্রগুলো আমরা কেন আনলাম? কারণ জি এর মান যে পরিবর্তন হয় এবং তার সাথে যে টি এর মান পরিবর্তন হয়, সেটা আজকে আমরা দেখাবো। এখন এই দেখানোর জন্য আমরা একটা নতুন টপিকস নিয়ে কথা বলতে চাচ্ছি, যেটা হচ্ছে সরল দোলকের পর্যায়কালের সাহায্যে বা সরল দোলকের সাহায্যে আমরা যে কোনো উঁচু স্থানের উচ্চতা নির্ণয় করতে চাই, মানে সেটা কত উচ্চতায় আছে। যেমন মনে করো তুমি একটা সরল দোলক প্রথমে পৃষ্ঠে রাখলাম, পৃথিবীর পৃষ্ঠে দাঁড়াই, তার একটা দোলনকাল নির্ণয় করলাম। এরপর ওই জিনিসটাকে, সরল দোলকটাকে নিয়ে তুমি কোথায় গেলা? মনে করো যে ওই পাহাড়ের উপরে গেলাম, গিয়ে সেখানে আবার তুমি দোলনকাল নির্ণয় করলা। তাহলে প্রথমে আমরা যদি একটু দেখি, পৃথিবীর পৃষ্ঠ, সেখান থেকে আমরা উঁচু স্থানে যাচ্ছি। সে কতটুকু উঁচু ধরে নিলাম আমরা, এইচ পরিমাণ উঁচু। এই জায়গায় যেটা শীর্ষ, সেটাকে মনে করো আমরা এ বিন্দু ধরলাম, আর যেটা তলদেশ, তলদেশ বলতেছি পাদদেশ বলি আমরা, সেটাকে আমরা বি বিন্দু ধরলাম। তাহলে বি বিন্দু হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ, আর এ বিন্দু হচ্ছে উঁচু স্থান। তাহলে প্রথমে আমরা যদি বলি বি বিন্দুতে আমি যখন ছিলাম সরল দোলকটা নিয়ে, তখন তার পর্যায়কাল ছিল T1 আমরা ধরে নিলাম, এবং তার যে অভিকর্ষ ত্বরণ, মানে বি বিন্দুতে যে অভিকর্ষ ত্বরণ, সেটাকে আমরা ধরে নিলাম G1। সেম ভাবে আমরা যখন বি বিন্দু থেকে আস্তে আস্তে উপরের দিকে যাই, আমরা সবাই জানি পৃথিবীর পৃষ্ঠ থেকে যত উপরে যাওয়া হয় অভিকর্ষ ত্বরণের মান ততই কমে যায়, এবং এই কমে যাওয়াটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক আকারে হয়ে থাকে।
তাহলে এই বিন্দুতে আমরা যখন যাব তখন জি এর মান চেঞ্জ হয়ে গেল জি2, যেই কারণে পর্যায়কালটা পরিবর্তন হয়ে গেল টি2। তা আমরা আপাতত চিন্তা করে রাখলাম। তাহলে এখানে ডিফারেন্সটা কার কার কারণে হচ্ছে? এখানে অভিকর্ষ ত্বরণ এবং পর্যায়কালের কারণে হচ্ছে। তাহলে আমরা সূত্রটা কি জানি পর্যায়কাল এবং অভিকর্ষ ত্বরণের? টপিক্সের নামটা আমি একটু লিখে দিই। নামটা হচ্ছে সরল দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয়। সরল দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয়। তাহলে যেটা বলতেছিলাম, পর্যায়কাল এবং অভিকর্ষ ত্বরণের সম্পর্কটা আমাদের অনেকটা এরকম ছিল যে T2/T1 অথবা T1/T2 যেভাবে ধরো, T1/T2 রুট ওভার টি এর সাথে জি এর সম্পর্ক হচ্ছে উল্টা। তাহলে T1 যদি উপরে হয় G2 হবে উপরে, আর ওইভাবে G1 হয়ে যাবে নিচে, ক্রস যেন হয়, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবার উচ্চতার জন্য আমরা একটা সূত্র পড়েই ফেলছি অলরেডি, যে GH ইকুয়াল টু R ডিভাইডেড বাই R প্লাস H হোল স্কয়ার ইনটু জি। সেখানে GH যেটা, সেটা হচ্ছে উচ্চতায় যাওয়ার কারণে যে অভিকর্ষ ত্বরণটা। তার মানে সূত্রে আমরা যেটা GH লিখছি আর এখানে চিত্রে আমরা যেটা লিখছি সেটা হচ্ছে G2, দুইটা একই জিনিস। G2 এবং GH সেম জিনিস। ওই একই ভাবে সূত্রে লিখছি জি, আর এখানে আমরা ধরছি G1, এই দুইটা জিনিসও সেম। তাহলে যদি সেম হয় তাহলে ওই উচ্চতার সূত্রটাকে দেখো আমরা একটু যদি চেঞ্জ করি, এটা দেখো বুঝতে পারতেছো কিনা। এটা ছিল GH ইকুয়ালস টু R ডিভাইডেড বাই R প্লাস H হোল স্কয়ার ইনটু জি। GH এর জায়গায় বসাইলাম G2, R ডিভাইডেড বাই R প্লাস H হোল স্কয়ার, আর জি এর জায়গায় বসালাম আমরা G1, জাস্ট বসাইছি। তো বসাতে সুবিধা কি হয়েছে, ওই 1 2 তে আমরা কনভার্ট করতে পারছি আর কি। ওয়ান গুলো T1 G1 এগুলোকে আমরা ধরছি ভূপৃষ্ঠে, আর T2 G2 সেগুলোকে ধরছি আমরা উঁচু স্থানে। এবার G1 কে যদি আমি G2 এর নিচে নিয়ে আসি, তাহলে G2 ডিভাইডেড বাই G1 সমান, ওখানে G1 টা মুছে দেই, এই ব্যাপারটা থাকতেছে। তাহলে আমি এই যে উপরে যে সমীকরণটা ধরলাম, ওই সমীকরণের ডান পাশে আমি চাইলে এই ভ্যালুটা বসাই দিতে পারি, যেটা আমরা এই মাত্র পাইছি। এখান থেকে ভ্যালুটা নিয়ে আমরা এখানে বসাই দিব। দাঁড়াইলো কি R ডিভাইডেড বাই R প্লাস H হোল স্কয়ার। তাহলে স্কয়ার এবং রুট চলে গেল, যাওয়ার পরে কি থাকলো, T2 ডিভাইডেড বাই T1 থাকলো, R ডিভাইডেড বাই R প্লাস H থাকলো। আমাদের দরকার H বের করা, আমরা উচ্চতা বের করব। তাহলে কি করলাম, R প্লাস H কে এই পাশে নিয়ে আসলাম, তাহলে ওই পাশে দাঁড়াইলো R ইন্টু T1, নিচে চলে গেল T2। তাহলে H সমান দাঁড়াইলো T1 ডিভাইডেড বাই T2। দেখিও আমার ক্যালকুলেশন হচ্ছে কিনা, আমারও ভুল হইতে পারে। ইন্টু R মাইনাস R, কোথাও কি ভুল হয়েছে? একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে। এই বাম পাশটা আমি ভুল লিখছি, T1/T2 হবে, T1/T2 হবে, 1 2 গুলো উল্টো হয়ে গেছে। T1/T2
তাহলে এই হলো আমাদের সূত্র। এটাকে চাইলে তুমি আরেকটু সুন্দর করে সাজিয়ে লিখতে পারো যে h ইজ ইকুয়ালস টু t2 ডিভাইডেড বাই t1 মাইনাস 1 ইন্টু r। চাইলে এইভাবে সাজিয়ে লিখতে পারো। তাহলে সরল দোলকের পর্যায়কাল যদি তুমি জানো, যেমন t1 মানে পৃথিবীর পৃষ্ঠে যে পর্যায়কালটা, t2 যেটাকে আমরা বলি উচ্চতায় পর্যায়কাল, এই দুইটা জিনিস জানলে তুমি সূত্র ব্যবহার করে সরাসরি উচ্চতাটা নির্ণয় করতে পারবা যে আমরা কত উঁচুতে আছি, t2 পর্যায়কালটা কত উচ্চতায় আমরা পাচ্ছি। বুঝা গেছে কথা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে যেভাবে আমরা মনে করো যে সরল দোলকের সাহায্যে একটা পাহাড়ের উচ্চতা নির্ণয় করতেছি, ওই একই পদ্ধতি অবলম্বন করে আমরা চাইলে কিন্তু খনি মানে কোনো খনিতে যখন আমরা যাব, সেই সরল দোলক ব্যবহার করে সেই খনির গভীরতাও চাইলে আমরা বের করে নিয়ে আসতে পারি, মানে একই সূত্র প্রয়োগ করে আর কি, মানে একই টাইপের। তো সেই ক্ষেত্রে সূত্রটা কিভাবে হবে, সেখানে যাওয়ার আগে এই ব্যাপারটা নিয়ে আমরা আর একটু কথা বলি। তুমি যখন পৃথিবীর পৃষ্ঠে থাকবা তখন জি এর মান মনে করো 9.8। এরপর তুমি যত উপরে যাবা জি এর মান কমে যাবে। জি এর মান কমে গেল তাহলে টি এর মান বেড়ে যাবে, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর টি এর মান যদি বেড়ে যায় তাহলে যে কোনো একটা সরল দোলক সেটা কি পূর্বের তুলনায় আস্তে আস্তে দুলবে নাকি তাড়াতাড়ি দুলবে, যদি টি এর মান বেড়ে যায় আগের থেকে? টি এর মান যদি পূর্বের তুলনায় বেড়ে যায় তাহলে কি সরল দোলকটা পূর্বের তুলনায় মানে ধীরে ধীরে দুলবে নাকি দ্রুত দুলবে? ভাই ধীরে ধীরে না? হ্যাঁ, ধীরে ধীরে দুলবে, মানে আস্তে আস্তে দুলবে আর কি। মানে কনফার্ম কিনা এখন আরেকবার জিজ্ঞেস করে নিলাম আর কি। আচ্ছা, তো যেভাবে আমরা উচ্চতা নির্ণয় করলাম সেই একই পদ্ধতিতে আমরা খনির গভীরতা নির্ণয় করব, ওটাও আমি দেখাই দিচ্ছি। সরল দোলকের সাহায্যে খনির গভীরতা নির্ণয়। তাহলে খনির পৃষ্ঠের সাথে যদি আমরা তুলনা করি, গভীরতায় গেলে জি এর মান কমে যাওয়ার কথা। তাহলে আগে প্রথমে আমরা সূত্রটা লিখি যে t2 ডিভাইডেড বাই t1 ইজ ইকুয়ালস টু রুট ওভার g1 ডিভাইডেড বাই g2। কোনটা উপরে কোনটা নিচে এটা একটু ভালোভাবে খেয়াল রাখবা। তাহলে খনির গভীরতার সূত্রটা আমরা কিছু আগে পড়ছি, ডি গভীরতায় গেলে হচ্ছে জি ডি 1 মাইনাস ডি বাই আর ইন্টু জি। এখানে আমরা কি করছি, জি ডি এর জায়গায় আমরা জি2 বুঝাচ্ছি। জি2 মানে গভীরতায়, আর যেটা জি সেটাকে আমরা চাইলে জি1 লিখতে পারি, যেটা আমরা ভূপৃষ্ঠে বলতেছি। তাহলে এইভাবে তুমি যদি এখানে মানটা বসাই দাও তাহলে মোটামুটি ভাবে আমরা একটা ব্যাপার পাবো। দেখি কি পাওয়া যাচ্ছে। প্রথমে আমরা এটাকে তো দুই পাশে উল্টাই দিই, তাহলে সুবিধা হবে আমাদের ক্যালকুলেশন করতে। জি2/জি1, তাহলে এইখানে জি2/জি1 এর পরিবর্তে আমরা যেটা বসাইতে পারবো সেটা হচ্ছে 1 মাইনাস ডি বাই আর। এখানে জি1টা যদি এর নিচে চলে আসে তাহলে জি2/জি1 ইকুয়ালস টু লেখা যায় 1 মাইনাস ডি বাই আর। এই মানটা সরাসরি বসাই দিলাম। তাহলে এখন আমাদের দরকার ডি এর মান। ডি বলতে আমরা এখানে গভীরতা বুঝাচ্ছি আর কি। ডি সমান কি সেটা আমার লাগবে, তাহলে আমাকে রুটটা উঠাই দিতে হবে, কারণ দুই পাশে আমরা স্কয়ার করলাম। তাহলে থাকলো কি t1 ডিভাইডেড বাই t2 হোল স্কয়ার 1 মাইনাস ডি বাই আর, দুই পাশে স্কয়ার করে দিলাম। ডি বাই আর কে এক পাশে নিয়ে আসি, 1 মাইনাস t1 ডিভাইডেড বাই t2 হোল স্কয়ার। সুতরাং ডি সমান দাঁড়াইলো 1 মাইনাস t1 ডিভাইডেড বাই t2
হোল স্কয়ার ইন্টু আর। এই হইল আমাদের গভীরতা নির্ণয়ের সূত্র, যেখানে আমরা সরল দোলক চাইলে ব্যবহার করতে পারি। তাহলে সরল দোলক যখন আমরা ব্যবহার করব তখন অবশ্যই সরল দোলকের দুইটা পর্যায়কাল আমাদের লাগবে। একটা হচ্ছে ভূপৃষ্ঠে, আর একটা হচ্ছে এই যে তুমি উঁচু স্থানে যাচ্ছ, যাওয়ার কারণে সেখানে কত হচ্ছে। বুঝা গেছে সবার? সিস্টেম কি বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এবার আমরা ছোটখাটো দুই একটা অঙ্ক করি এই বিষয়ে, কোনো কিছু অভিকর্ষ ত্বরণ সম্পর্কিত দুই একটা আমরা অঙ্ক করি। ক্যালকুলেটর না সবাই। দেখলাম পৃথিবীর পৃষ্ঠে একটি সরল দোলকের পর্যায়কাল দুই সেকেন্ড। দোলকটিকে পৃথিবীর পৃষ্ঠ হতে পৃথিবীর পৃষ্ঠ হতে 200 কিলোমিটার উচ্চতায় নিয়ে যাওয়া হলে দোলনকাল কত হবে, বা পর্যায়কাল কত হবে আর কি। দোলনকাল পর্যায়কাল যেটাই বলো। পর্যায়কাল কত হবে। তো এখন উচ্চতা নির্ণয়ের জন্য আমরা একটা সূত্র সরাসরি পাইছি, সেই সূত্র থেকে তুমি চাইলে বের করে নিয়ে আসতে পারো, অথবা তুমি ওই জি এর মান বের করে করতে পারো। তো জি এর মান বের করে করলে তোমার অঙ্কটা অনেক বড় হয়ে যায়। সেই হিসেবে আমরা যদি যে সূত্রটা জানলাম কিছুক্ষণ আগে, আচ্ছা আর এর মান তো সবাই জানি না, পৃথিবীর ব্যাসার্ধ। আমরা যে সূত্রটা বের করলাম যে উচ্চতা নির্ণয়ের, সেটা আমরা জানি দিয়ে লিখলাম যে h ইকুয়ালস টু t2 ডিভাইডেড বাই t1 মাইনাস 1 ইন্টু r। এটা ছিল উচ্চতা নির্ণয়ের সূত্র। এখন আমাকে কিন্তু উচ্চতা বের করতে বলে নাই, আমাকে কি বের করতে বলছে দেখো। আমাকে বলছে প্রথমে তার পর্যায়কাল, অর্থাৎ প্রথমে তার পর্যায়কাল বলতে ভূপৃষ্ঠে বোঝানো হচ্ছে, বলেই দিছে 2 সেকেন্ড। এরপরে h এর মান দিয়ে দিছে 200 কিলোমিটার, আমরা সেটাকে মিটারে নিয়ে যাব। তাহলে 200 ইন্টু 10⁻³ মিটার। পর্যায়কাল কত, মানে পরবর্তীতে যে পর্যায়কালটা সেটা কত, ওয়াট। তাহলে এখান থেকে T2টাকে আমার একটু আলাদা করতে হবে, তাহলে আমরা একটু আলাদা করে ফেলি। প্রথমে h ডিভাইডেড বাই r সমান হবে T2 ডিভাইডেড বাই T1 মাইনাস 1। তাহলে T2 ডিভাইডেড বাই T1 ইকুয়ালস টু 1 প্লাস h বাই r আসবে। তাহলে সরাসরি T2 সমান দাঁড়াচ্ছে 1 প্লাস h ডিভাইডেড বাই r ইন্টু T1। মানগুলো বসাই দাও, দেখো কত আসে T2 এর মান। দেখো পর্যায়কালটা কত আসে। ভাইয়া 2.0625। 2.0625, হ্যাঁ ঠিক আছে, 2.0625 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের নতুন পর্যায়কাল। অনেকে বলবো ভাই এটা তো টুই ধরা যায় না, না আমরা না কখনোই এইসব ক্ষেত্রে পর্যায়কালের মান যখন আসবে তখন দশমিকের পর 3টা অথবা 4টা শূন্য ছাড়া কখনোই আমরা তাকে টু ধরবো না।
কারণ তুমি যদি এখানে 2 ধরেই ফেলো তাহলে দেখা যাবে কি তার পরিবর্তনটা তুমি আর দেখাইতে পারবে না। আশা করি বুঝা গেছে। তো এরকম যেরকম উচ্চতার জন্য বলছে সেম একইভাবে তোমাকে গভীরতার জন্য বলতে পারে। যেভাবে বলুক না কেন সেই ক্ষেত্রে তোমাকে সেই সূত্রটা ব্যবহার করে নিয়ে আসতে হবে। উচ্চতাটা আমি বলে দিলাম। এখন আমি প্রশ্নটা একটু চেঞ্জ করে দিই, উচ্চতা না বলে আমি গভীরতা বলি। তোমরা গভীরতায় পর্যায়কাল কত হবে তোমরা একটু নিজেরা বের করে আমাকে বলো। তাহলে আমি আগে প্রশ্নটা একটু চেঞ্জ করে দিই। এত উচ্চতায় তো এখানে এত গভীরতায় নিয়ে যাওয়া হলে পর্যায়কাল কত হবে, জাস্ট অতটুকুই। জাস্ট উচ্চতার জায়গায় গভীরতা বসালাম, তোমরা আমাকে বের করে দেখা কত আসে। পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর পৃষ্ঠে একটি সরল দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড। দোলকটিকে পৃথিবীর পৃষ্ঠ হতে 200 কিলোমিটার গভীরতায় নিয়ে যাওয়া হলে পর্যায়কাল কত হবে, আর এর মান দেওয়া আছে। ঠিক তোমরা নিজেরা বের করো, বের করে আমাকে অ্যান্সারটা বলো। ভাইয়া 2.032 সেকেন্ড আসে। বেশি না কম আসে সেটা বলো। ভাইয়া কম আসে। হ্যাঁ কম আসার কথা, মানে আগেরটা থেকে কম আসছে আর কি না। জি ভাইয়া 2.032। আগেরটা তো 0.6 আসছিল। না, আগেরটা আসছে 2.0625। হ্যাঁ কম আসার কথা, মানে আগেরটা থেকে তুলনামূলক কম আসছে। জি ভাইয়া। দেখো বাকিদেরও আসছে কিনা। এখান থেকে তুমি টি2টা বের করে নিবা যেভাবে পারো আর কি। মানটার বসাই টি2 এর মানটা বের করে নিবা। কত আসছে বলছো? 2.03। ভাইয়া 2.032। হ্যাঁ তাহলে উচ্চতায় একরকম ভাবে আসলো, গভীরতায় আরেক রকম আসলো। দেখা যাচ্ছে গভীরতায় তুলনামূলক কি করবে, একটু দ্রুত চলবে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে, এই যে পৃথিবীর চারিদিকে কৃত্রিম উপগ্রহগুলো ঘুরতেছে, ঠিক আছে, এই কৃত্রিম উপগ্রহে যদি আমি এই সরল দোলকটাকে নিয়ে যাই তাহলে তার দোলনকাল কত হবে। মনে করো কৃত্রিম উপগ্রহটা পৃথিবীর পৃষ্ঠ থেকে 200 কিলোমিটার উচ্চতায় আছে। কিছু নাকি উচ্চতার যে অঙ্কটা আমরা করছি, আমি আবার বলতেছি দেখো। প্রশ্নটা হবে এরকম, আমরা গভীরতায় বলছি উচ্চতায় বলছি, প্রশ্নটা দ্বারা আমি একটু চেঞ্জ করে দিই তোমাদের জন্য। প্রশ্নটাতে আমরা যে কাজ করব, গভীরতায় যে কথাটা বলছি গভীরতায় বলবো না আর কি, যে পৃথিবীর পৃষ্ঠ থেকে 200 কিলোমিটার উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহে নিয়ে যাওয়া হলে পর্যায়কাল কত হবে। দেখি কে বলতে পারো। এটাতে অঙ্ক করতে হবে না, এটাতে অঙ্ক করতে হবে না, অঙ্ক ছাড়া বলতে হবে এটা, মানে থিওরি দিয়ে বলতে হবে, অঙ্ক করতে হবে না এটাতে। কেউ পারবা না বলতে? ভাই এটা কি কৃত্রিম উপগ্রহের ওই সূত্র দিয়ে করতে হবে? না 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 না, এটা হচ্ছে যে কৃত্রিম উপগ্রহের উপর প্রযুক্ত বল কত, মানে কৃত্রিম উপগ্রহ যখন ঘুরে পৃথিবীর চারিদিকে তার উপরে কি কোনো বল ক্রিয়া করে কিনা। জি ভাইয়া করে। করে, দুইটা বল কাজ করে আমরা সবাই জানি। ধরলাম পৃথিবীর চারিদিকে একটা কৃত্রিম উপগ্রহ ঘুরতেছে, তাহলে সেই কৃত্রিম উপগ্রহটার উপর দুইটা বল কাজ করে। একটা হচ্ছে পৃথিবীর আকর্ষণ বল, আরেকটা কি
কেন্দ্র বিমুখী বল না? কেন্দ্র বিমুখী বল। এখন এই যে আকর্ষণ বল আর কেন্দ্র বিমুখী বল দুইটা কি সমান হয় না কৃত্রিম উপগ্রহের জন্য? জি ভাইয়া। সমান এবং বিপরীত। তার মানে এই কৃত্রিম উপগ্রহের উপরে লব্ধি বল কত হয়ে যায়? লব্ধি 0, যেহেতু সমান এবং বিপরীত। তাহলে কোনো বল যদি কাজ না করে তাহলে কি এই উপগ্রহের ভিতরে কোনো ত্বরণ থাকবে? কথা কি বুঝতে পারতেছো আমার? জি ভাইয়া। কৃত্রিম উপগ্রহটা কোনো প্রকার বল অনুভব করতেছে না, তার মানে তো তার কোনো ত্বরণও থাকবে না। তো ত্বরণ না থাকার কারণে ভিতরে কৃত্রিম উপগ্রহের ভিতরে যারা থাকবে সবাই ত্বরণ শূন্য অবস্থায়, মানে কোনো ত্বরণ নাই, ভেসে বেড়াবে। যে আমরা দেখি না স্পেসশিপে যারা যায় তারা ভেসে ভেসে বেড়ায়, অনেকটা ওরকম আর কি। এখন যদি ভেসে বেড়ায় তার মানে সেখানে জি এর মান কত হয়ে যাচ্ছে? জি বলতে পৃথিবীর আকর্ষণই নাই কোনো, তার মানে জি এর মান শূন্য। তাহলে কিছুক্ষণ আগে মানে প্রথম দিকে যখন আমরা সূত্র পড়ছিলাম যে টি ইকুয়ালস টু 2 পাই √L/G, তাহলে জি এর মান যদি কোনো কারণে 0 হয়ে যায় তাহলে টি এর মান কত হয়ে যাবে? অসীম না? এল কে যে কোনো কিছুকে 0 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে অসীম, তাহলে টি এর মান কত হয়ে যাবে? ইনফিনিটি হয়ে যাবে না? জি ভাইয়া। অর্থাৎ সেখানে কোনো দোলন হবেই না। তুমি যদি চিন্তা করো যে একটা সরল দোলক ছিল, তুমি তাকে একপাশে টেনে নিয়ে গেছো, টেনে নিয়ে তুমি তাকে ছেড়ে দিছো, ছেড়ে দিলে কি সে এদিকে আসবে? তার তো কোনো আকর্ষণই নাই। তো ধারণা করা হয় যে সময় এত বেশি লাগবে তার আগের অবস্থানে ফিরে আসতে বা দোলন দিতে, এত সময় বেশি লাগবে, যেটা প্রায় কিসের সমান? অসীম সময়। মানে কত সময় লাগবে এটা আসলে কেউ জানে না। যে আমাদের কাছে মনে হবে যে সে কি অবস্থায় আছে? স্থির অবস্থায় আছে। কথা কি বুঝতে পারছো কি বলছি? জি ভাইয়া। তো এগুলো হলো এই মানে অভিকর্ষ ত্বরণের সাথে কিভাবে আমরা কাকে যুক্ত করতেছি, এই যে সরল দোলককে কিভাবে আমরা সংযুক্তি দেখাচ্ছি, কিভাবে ষষ্ঠ চ্যাপ্টারের সাথে এর পরিচয় আছে, সেই ব্যাপারগুলো আমরা দেখালাম। এবার ছোট একটা টপিকস এই এর ভিতরেই, সেকেন্ড দোলক। কিছুক্ষণ আগে আমরা পড়ছি সরল দোলক, সরল দোলকের সূত্র, আর এখন আসতেছে সেকেন্ড দোলক। সেকেন্ড দোলক মানে তুমি একদম খুব সহজে মনে রাখবা, যে দোলকের পর্যায়কাল, যে সরল দোলকের পর্যায়কাল অথবা দোলনকাল 2 সেকেন্ড। সকল সরল দোলকের পর্যায়কাল তো 2 সেকেন্ড না, কিছু কিছু সরল দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড, কারো 1 সেকেন্ড, কারো 3 সেকেন্ড, কারো পয়েন্ট সামথিং। যার যেই সরল দোলকের পর্যায়কাল বরাবর 2 সেকেন্ড হবে তাকেই আমরা কি বলবো? সেকেন্ড দোলক বলবো। তার নাম সেকেন্ড দোলক। সেকেন্ড দোলক কেন আসছে ব্যাখ্যাটা একটু বলে দিই, কেন তার নাম সেকেন্ড দোলক হয়েছে। সেকেন্ড দোলক বললে তো সবাই 1 সেকেন্ড বুঝবে। কারণ এই সরল দোলকটাকে তুমি যখন দুলতে দিবা, এক পাশে টেনে তুমি যখন ছেড়ে দিবা সে আবার অপর পাশে যাবে। এক পাশ থেকে টেনে যখন তুমি তাকে ছেড়ে দিবা সে যখন আবার এক পাশে যাবে, এক পাশ থেকে আরেক পাশে, নাম দিয়ে দিই, মনে করো এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, আর মাঝখানে এটাকে সি ধরলাম। এ থেকে যখন বি তে যাবে সেটাকে আমরা বলি অর্ধেক দোলন। আবার বি থেকে যখন এতে আসবে সেটাকে আমরা বলি আরো অর্ধেক। তাহলে টোটাল মিলে একটা পূর্ণ দোলন সে দিচ্ছে। তাহলে যখন সে এ থেকে বি তে যাবে তখন সে কতটুকু সময় নিবে যদি তার পর্যায়কাল 2 সেকেন্ড হয়? যখন এ থেকে বি তে যাবে 1 সেকেন্ড না? জি ভাইয়া। যখন এ থেকে বি তে যাবে তখন সে সময় নিবে 1 সেকেন্ড। সেম ভাবে বি থেকে যখন আবার এ তে আসবে তখন আরো 1 সেকেন্ড। তাহলে টোটাল মিলে 2 সেকেন্ড, যেটাকে আমরা তার পর্যায়কাল বলতেছি। এই যে সে যেতে 1 সেকেন্ড, আসতে 1 সেকেন্ড, এই কারণে তার নাম দেওয়া হচ্ছে সেকেন্ড দোলক। এবং এই দোলকটার সাহায্যে আগে আগে বলতে একদম অনেক আগের দিকে আর কি, বিজ্ঞানীরা ঘড়ি চালাইতো, মানে সরল দোলক ব্যবহার করে ঘড়িটা চালাতো। এখন আমাদের এখানে যে পেন্ডুলাম গুলো ঝুলে আমরা বিভিন্ন দেওয়াল ঘড়িতে দেখি, যে ঘড়িটাও চলে সাথে সাথে পেন্ডুলামটাও ঝুলে, ওইভাবেও আমরা চিন্তা করতে পারি আর কি। আচ্ছা, এখন সেকেন্ড দোলক, তাহলে সেকেন্ড দোলকের সূত্র আর সরল দোলকের সূত্র প্রায় একই রকম, শুধুমাত্র একটাই কন্ডিশন, সেটা হচ্ছে পর্যায়কালটা অবশ্যই 2 সেকেন্ড হইতে হবে।
2 সেকেন্ড না হলে তুমি কোনোভাবেই তাকে সেকেন্ড দোলক বলতে পারবা না। এখন তোমাকে আমি আবার জিজ্ঞেস করলাম, যেহেতু দোলক, দোলকের অবশ্যই কার্যকরী দৈর্ঘ্য থাকবে। এখানে আমরা একটা প্রশ্ন করলাম যে ভূপৃষ্ঠে একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত? ভূপৃষ্ঠে একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত? ভূপৃষ্ঠে জি এর মান 9.8। এই প্রশ্নটা অনুধাবনমূলক প্রশ্ন হিসেবেও আসে, এই প্রশ্নটা এমসিকিউ হিসেবেও আসে। এমসিকিউর ক্ষেত্রে তুমি জাস্ট মানটা মুখস্থ রাখলেই হবে, যদি ভুলে যাও সেই ক্ষেত্রে ক্যালকুলেশনটা করে নিবা। তাহলে ভূপৃষ্ঠে, ভূপৃষ্ঠে বলা মানেই জি এর মান 9.8, সেকেন্ড দোলক বলছে তার মানে পর্যায়কাল 2 সেকেন্ড। আমরা পর্যায়কালের বা দোলকের যে সূত্রটা জানতাম এতক্ষণ ধরে, টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি। ভূপৃষ্ঠে একটা দোলক রাখা হয়েছে যার টি এর মান হচ্ছে 2 সেকেন্ড, 2 বসাইলাম, 2 পাই রুট ওভার এল ও ঠিক আছে, জি এর মান হয়ে যাবে 9.8। সেখান থেকে কার্যকরী দৈর্ঘ্যটা আমাকে জাস্ট বের করে দেখাইতে হবে। দেখো তো কত আসে কার্যকরী দৈর্ঘ্যটা? 0.99। 0.99 আর কিছু নাই? আরো কিছু থাকার কথা? তারপর 294 অনেক কিছু আছে। 9.8 ডিভাইডেড বাই পাই স্কয়ার 0.9929 নাকি? জি ভাইয়া। 0.9929 এরপরে 4 আছে। আচ্ছা দেখ, ওটা দরকার 9929, যেটাকে প্রায় 0.993 লিখতে পারো চাইলে। মানে 3 ঘর যদি লিখো তাহলে তোমাকে 3 লিখতে হবে, কিন্তু তুমি যদি 4 ঘর লিখো তাহলে অবশ্যই তোমাকে 29 লিখতে হবে। 0.993 মিটার। তাহলে যদি প্রশ্নে তোমাকে এইটা দেওয়া থাকে, মানে অপশনে আর কি, তাহলে তোমাকে এটাই টিক দিতে হবে। যদি সেটা না থাকে, কাছাকাছি মান এটা দেওয়া থাকে, তাহলে তোমাকে এটা টিক দিতে হবে। সেটা হবে উদ্দীপকের, উদ্দীপক বলতেছি অপশনের উপর, অপশনে যে অপশনটা থাকবে তোমার কাছে 0.9929 নাকি 0.993, যে কোনো একটা মনে রাখলে হবে। এই মানটা তুমি মুখস্থ রাখতে পারো চাইলে, যে একটা সেকেন্ড দোলক যদি আমরা ভূপৃষ্ঠে রাখি তাহলে তার কার্যকরী দৈর্ঘ্য অবশ্যই 0.993 রাখতে হবে। কোনোভাবে তুমি সেটা পরিবর্তন করতে পারবা না। বুঝে গেছে? এখন এই সেকেন্ড দোলকটা যখন পৃথিবীর পৃষ্ঠে আছে, আমি ধরে নিলাম যেহেতু 9.8 ব্যবহার করছি আমি, সে পৃথিবীর পৃষ্ঠে আছে, সেই পৃথিবীর পৃষ্ঠে যখন আছে তখন তার পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড। কিন্তু যদি আমরা তাকে চাঁদে নিয়ে যাই তাহলে কি পর্যায়কাল 2 সেকেন্ডই থাকবে? চাঁদে যদি নিয়ে যাই, বলো তো কেউ একজন। আমরা যদি চাঁদে নিয়ে যাই, চাঁদের পৃষ্ঠে, চাঁদে যে সরল দোলকটা নিয়ে যদি বা ল্যান্ডিং করি, তখন কি তার পর্যায়কাল 2 সেকেন্ডই থাকবে? না ভাইয়া, অসীম হবে না? চিন্তা করে বলো, অসীম হবে নাকি? চাঁদে কি জি এর মান আছে? না ভাই, চাঁদের জি এর মান ব্যবহার করে বের করতে হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে কার্যকরী দৈর্ঘ্য একই থাকবে। চাঁদের কার মান লাগবে? জি এর মানটা লাগবে। পৃথিবী জি এর মান যেরকম আমরা 9.8 বসাইছি, যদি আমরা চাঁদের জি এর মান জানি তাহলে চাঁদের জি এর মান এবং কার্যকরী দৈর্ঘ্য যেহেতু একই, একই সরল দোলককে আমরা নিয়ে যাচ্ছি, তাহলে মানটা বসিয়ে আমরা টি এর মান বের করতে পারবো। তো সেরকম একটা অঙ্ক যদি দেই, দেখো একটু অঙ্কটা, তোমরা নিজেরা দরকার হলে চেষ্টা করি, আমি একটু ধরাই দিচ্ছি আর কি। অঙ্কটা আমি লিখতেছি। মহাকর্ষ অভিকর্ষে এই অঙ্কগুলো আমরা অনেকবার করছিলাম।
পৃথিবীর ভর ও ব্যাসার্ধ চাঁদের ভর আচ্ছা আর 1 মিনিট সময় আছে, যদি লিঙ্ক থেকে বের করে দেয় তাহলে পুনরায় আবার জয়েন দিও। পৃথিবীর ভর ও ব্যাসার্ধ চাঁদের ভর ও ব্যাসার্ধের যথাক্রমে 81 ও 4 গুণ। একটি সেকেন্ড দোলককে পৃথিবীর পৃষ্ঠ হতে চাঁদের পৃষ্ঠে নিয়ে যাওয়া হলে এইটা হলো আমাদের প্রশ্ন, যে পৃথিবীর ভর ও ব্যাসার্ধ চাঁদের ভর ও ব্যাসার্ধের যথাক্রমে 81 ও 4 গুণ। একটি সেকেন্ড দোলককে পৃথিবীর পৃষ্ঠ হতে চাঁদের পৃষ্ঠে নিয়ে যাওয়া হলে এর পর্যায়কাল কত হবে? তাহলে পৃথিবীর পৃষ্ঠে সে কি হিসেবে আছে? সেকেন্ড দোলক হিসেবে আছে, যেটাকে আমরা বলতে পারি 2 সেকেন্ড। যখন তাকে আমরা চাঁদের পৃষ্ঠে নিয়ে যাব তখন তার পর্যায়কালটা কত হবে? মনে করো T2, যেখানে আমরা G1 বা G এর মান দিয়ে দিলাম, মনে করো 9.8। এটা না দিলেও তুমি তাই ধরতে পারো, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে আমরা যখন মহাকর্ষ অভিকর্ষ করছিলাম তখন এই ব্যাপারটা নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম, যে কি পৃথিবীর ভর আর চাঁদের ভরের ভিতরে একটা তুলনা দেওয়া আছে। তাহলে পৃথিবীর ভরকে আমরা ক্যাপিটাল M ধরি, সমান হবে চাঁদের ভরকে যদি 81 দ্বারা গুণ করা হয়, তাহলে 81 ইন্টু চাঁদের ভর। এগুলো হচ্ছে প্রশ্ন মতে আমরা পাই, যেহেতু প্রশ্নে এই কথাগুলো বলছে আমাদেরকে। সেম ভাবে পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল R সেটা পাওয়া যাবে যদি চাঁদের ব্যাসার্ধকে, যেটাকে আমরা স্মল r ধরতেছি, তার সাথে 4 গুণ দেওয়া হয়। এইগুলো আমাদের ব্যাপার স্যাপার, এটা প্রশ্ন মতে দেওয়া আছে। তো দেওয়া থাকার পরে গিয়ে আমাদেরকে কি করতে হবে? জি এর মান বের করতে হবে না, চাঁদের জি। জি ভাইয়া। পৃথিবীর পৃষ্ঠে একবার লিখতে হবে যে G1 ইজ ইকুয়ালস টু GM ডিভাইডেড বাই ক্যাপিটাল R স্কয়ার। আবার মনে পড়তেছে অঙ্কগুলা? চাঁদের পৃষ্ঠে যেটাকে আমরা G2 ধরলাম, জি এম এর জায়গা হবে স্মল m, আর এর জায়গা হবে স্মল r স্কয়ার। সিস্টেম তো জানা আছে নাকি? একটা দ্বারা আরেকটাকে ভাগ করবা, ভাগ করে G2 ইকুয়ালস টু কত আসে সেটা তুমি বের করবা। এরপরে আমরা যে সূত্র জানি পর্যায়কালের সাথে, যে T2 ডিভাইডেড বাই T1 সমান √ওভার G1 ডিভাইডেড বাই G2। G1 মানে এখানে ভূপৃষ্ঠের কথা বলা হয়েছে, আর G2 মানে চাঁদের পৃষ্ঠের কথা বলা হয়েছে। তাহলে চাঁদের পৃষ্ঠটা তুমি বের করবা, দুইটাকে তুলনা করে বের করার পর এখানে বসাই দিবা। T1 এর মান তো জানোই, ভূপৃষ্ঠে 2 সেকেন্ড, তাহলে সেখান থেকে তোমরা T2 টা বের করবা। পারা যাবে সবার? বলেই দিলাম, এটা তোমরা করবা, করে সবাই গ্রুপে জমা দিবা, মানে গ্রুপে দিবা, ছবি দিবা আর কি। ভাইয়া চাঁদের পৃষ্ঠে তো এটা সেকেন্ড দোলক থাকবে না, তাই না? না, কখনোই সেকেন্ড দোলক হবে না, যেহেতু জি এর মান চেঞ্জ হয়ে গেছে। চাঁদে কিন্তু জি এর মান কম, তাহলে তুমি এভাবে চিন্তা করে দেখো, চাঁদে যদি জি এর মান কম হয় তাহলে টি এর মান কি হবে? বেশি হয়ে যাবে, তাহলে 2 এর থেকে অনেক বেশি হবে সেটা, তাহলে অবশ্যই সেটা সেকেন্ড দোলক হবে না। তো এটা অঙ্কটা করে একটা ছবি গ্রুপে দিবা, সবাই দিবা।